বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ বসুর লেখা বিজড়িতের দ্বিতীয় পর্ব। নবনীত তখন পরের অধ্যায় ভাবতে আরম্ভ করেছিল। রাত্রির অধ্যায়, কোথায় কিভাবে সুদীপাকে থাকতে দেয়া যায়। অবশ্যই তার নিজের শোবার ঘরটাই সিদ্ধান্ত নিতে তার দেরি হয়নি। দেরি হলে সেটা অযথাই হতো। অতএব সে তার পুরনো গাড়িকে যতটা সম্ভব দ্রুত ছুটিয়ে বাড়ি পৌঁছেছিল। গাড়ি থেকে নেমে সুদীপা নিজের ভার সামলাবার জন্য নবনীতের উপর কিছুটা নির্ভর করেছিল, যা খুবই স্বাভাবিক ছিল। গতকাল রাত্রে গোপীনাথ ছিল না, কোনোদিনই রাত্রে থাকে না। নিয়ম অনুযায়ী রোজ রাত্রে নবনীতকে খাইয়ে নিজে খেয়ে সে বিদায় নেয়। যেসব রাত্রে নবনীত বাড়িতে খায় না, গোপীনাথ সেই সব রাত্রে বাইরে খায়। পয়সাও বেশি নবনীত দেয়। ঘরে পৌঁছে তখনই সকালবেলার চায়ের সময়ের কথাটা সে সুদীপাকে জিজ্ঞেস করেছিল। ভাবনায় ছেদ পড়ল। গোপীনাথ কখন কাছে এগিয়ে এসেছে খেয়াল করেনিও। বলল, আপনার আগে নাইতে যাবার সময় হয়ে গেল। নবনীত কোদাল চালানো থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। শার্টটা ঘামে ভিজে উঠেছে। শীতের সকালেও বেশ গরম লাগছে, আর অনেকক্ষণ কোমর ভেঙে থাকার জন্য একটু ব্যথাও করছে, যা এখনই ঠিক হয়ে যাবে। সে চারপাশে তাকালো। রোদটা সমস্ত জমির ওপর ছড়িয়ে গিয়েছে। সে জানত গোপীনাথ তাকে ঠিক সময়ই ডাকবে। এখনো তার নিঃশ্বাস দ্রুত। কোদালটা রেখে কোপানো অংশ দেখল। খুব কম কাজ হয়নি। সে বারান্দার দিকে তাকালো। না, সুদীপার কোনো সারা শব্দ নেই। নবনীত সম্পূর্ণ প্রস্তুত হয়ে বেরোবার আগে আরেকবার শোবার ঘরে ঢুকল। সে স্নান করেছে, প্রাতরাশ তৈরি করেছে, পোশাক পরে প্রাতরাশ খেয়েছে এবং এখন তার ঠোঁটে সিগারেট। ভ্রুকুটি চোখে চিন্তিত জিজ্ঞাসু দৃষ্টি। সুদীপা এখন এপাশে ফিরেছে, কিন্তু সারা গায়ে কম্বল জড়ানো। শয়নভঙ্গি শীতার্ত গুটিসুটি, মুখটা এখন পুরোপুরি কম্বলের বাইরে। ও যে এখনো গভীর ঘুমে অচৈতন্য বোঝা যায় ওর শ্বাস প্রশ্বাসের ভঙ্গি দেখে। সে একবার টেলিফোনের কথা ভাবল, যেটা রয়েছে বসবার ঘরে। মিসেস হালদারকে কি একবার টেলিফোন করা উচিত? কিন্তু তিনি তো করেননি, অথচ জানেন নবনীতের সঙ্গে সুদীপা গত রাত্রে বেরিয়েছে। তিনি যদি উদ্বেগ প্রকাশ করে কোনো টেলিফোন না করেন, নবনীত তাকে অকারণ ব্যস্ত করবে কেন? তথাপি এখন কর্তব্যই বাকি। সে কি সুদীপাকে ডাকবে? মনে হলো উচিত না। এবং এই সিদ্ধান্তের পরেই পরবর্তী সিদ্ধান্ত নিতে তার আর ক্ষণমাত্র বিলম্ব হলো না। সে শোবার ঘর থেকে বাইরের ঘরে এলো, সেখান থেকে কাজ বা পড়ার ঘরে। টেবিলের উপর থেকে অ্যাটাচিটা নিল এবং বেরিয়ে এলো একেবারে বারান্দায়। গোপীনাথ বারান্দায় ছিল, থাকবারই কথা। নবনীত বেরিয়ে গেলে ও ঘর দরজা বন্ধ করে চলে যাবে, অথবা এখনই সব পরিষ্কার করে 10টায় অফিসে যাবে। নবনীত বলল, শোনো গোপীনাথ, আমার ঘরে একজন মহিলা শুয়ে আছে। মহিলা বুঝেছ, স্ত্রীলোক, মানে একজন দিদিমণি বলতে পারো। উনি এখনো ঘুমোচ্ছেন, কখন উঠবেন জানি না। তুমি আজ আর অফিসে যেও না, বাড়িতেই থাকো। উনি কোনোদিনও এ বাড়িতে আসেননি, থাকেননি, কিছুই জানেন না। উনি যখন উঠবেন যা চাইবেন, মানে খাবার টাবার যা কিছু তুমি করে দিও। তারপরে উনি হয়তো চলে যাবেন। আমার কথা জিজ্ঞেস করলে বলো আমি অফিসে চলে গেছি। নবনীত প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে বারান্দা দিয়ে এগিয়ে গেল এবং গোপীনাথের মুখের ক্রমপরিবর্তন দেখে সে বুঝেছে গোপীনাথ এতই হতভম্ব হয়ে গিয়েছে গ্যারেজের গেটটা খোলবার কথা মাথায় নেই। গোপীনাথ বছর 5 বলতে গেলে তার সঙ্গেই আছে, কখনো এরকম কথা শোনেনি, বোধহয় ভাবতেই পারছে না।
নবনীত নিজেই গ্যারেজের গেট খুলল এবং অ্যাটাচি সহ যখন গাড়ির দরজা খুলে ভিতরে বসল তখন গোপীনাথ ছুটে এলো। কিন্তু তখন আর ওর কিছু করার নেই। নবনীত গাড়ি স্টার্ট করে পিছিয়ে এসে সামনের গেটের দিকে যাবার আগেই গোপীনাথ ছুটে গিয়ে বাড়ির গেট খুলে দিল। নবনীতের বলার কিছুই ছিল না একমাত্র লক্ষ্য করা ছাড়া। গোপীনাথের বিভ্রান্ত অবাক দৃষ্টি এবং প্রায় অচেনা মুখটা। সে গাড়ি চালিয়ে অফিসের রাস্তায় এগিয়ে চলল। নবনীত যে একেবারেই চিন্তিত না সুদীপার বিষয়ে বা গোপীনাথের অবাক বিভ্রান্তিতে তা ঠিক না। এখন গোপীনাথের কথাই বিশেষ করে তার মনে আসছে, যে তার 5 বছরের জীবনে হয়তো কালে ভদ্রে কখনো কোনো মহিলাকে নবনীতের বাড়িতে আসতে দেখেছে, যারা সম্পর্কে তার আত্মীয়, কেউ বা অফিসের বাইরের কেউ হলেও অফিসের সঙ্গে যুক্ত কোনো প্রয়োজনে হয়তো কাউকে আসতে দেখেছে, যারা রাত্রিবাস তো দূরের কথা, অনেককে চা দিয়েও আপ্যায়ন করা হয়নি। গোপীনাথকে সুদীপার বিষয়ে ভেঙে বিশদ বলার কোনো প্রশ্নই নেই, কিন্তু গোপীনাথকে যে গভীর চিন্তায় ফেলে আসা হলো তার কোনো সন্দেহ নেই। নবনীত অনুমান করতে পারে না ও সুখী হবে বা দুঃখিত হবে বা রেগে যাবে বা মনে ঘৃণা জাগবে, কিংবা এসব কিছুই হবে না। ও হয়তো সমস্ত ব্যাপারটাকেই দেখবে অত্যন্ত নির্বিকার দৃষ্টিতে। যদিও ওর পরিবর্তিত মুখ ও বিভ্রান্ত বিস্ময় নবনীত লক্ষ্য করেছে, কিন্তু অনেক কাজ নবনীতকে গিয়ে এখন করতে হবে। তার মধ্যে যত ভণ্ডামি, নষ্টামি আর সর্বনাশী থাকুক, কিন্তু সেটাও একটা যন্ত্র এবং জনসাধারণের যথার্থ স্বার্থ ও অধিকার ইত্যাদির প্রয়োজনই। তাকেই নির্বিকারভাবে সমস্ত কাজ করে যেতে হবে। তার অফিসটা কলকাতার অফিসপাড়া বলতে যে অঞ্চলকে বোঝায় সেখানে না, যোগাযোগটা সেই অঞ্চলের সঙ্গে প্রতি মুহূর্তেই রাখতে হয়। সেই হিসাবে নবনীতের অফিস অঞ্চলটা যেমন কিছু কিঞ্চিত নিরিবিলি, তাকে কাজও করতে হয় অনেক কম লোক নিয়ে। কর্ণিকদের দল খুব ভারী না, বরং কিছু অফিসারকে নিয়েই তাকে বেশিরভাগ কাজ করতে হয়। ব্যুরোক্র্যাট যাদের বলা হয়, এবং সে নিজেও তার মধ্যেই পড়ে। তবে অফিসাররা প্রায় সব ক্ষেত্রেই কঞ্চির মতো দড়। তারা তাদের জ্ঞান, বুদ্ধি, কর্মক্ষমতা বিষয়ে অতিমাত্রায় সচেতন এবং অন্তর্দ্বন্দ্ব রাজনীতির ক্ষেত্রে যেমন এসব ব্যুরোক্র্যাটদের ভয়ঙ্কর নিষ্ঠুর আর দাম্ভিক করে তোলে। নবনীতকে স্বভাবতই অবিচল, শান্ত আর তুষ্ণীভাব ধারণ করে এদের সঙ্গে আচরণ করতে হয়। দূরত্ব বজায় না রাখতে পারলেও নির্বিকারভাবে কাজ করতে হয় এবং উত্তেজনা হচ্ছে এক্ষেত্রে সবথেকে বড় শত্রু। দুর্বলতার রাজদুয়ারের কপাট খুলে দেয়া, এটা সে ভালো জেনেছে। নবনীত গাড়ি নিয়ে অফিস বারান্দায় দাঁড়াতেই তার খাস বেয়ারা সেলাম ঠুকে দরজা খুলে দাঁড়ালো। নবনীত তার হাতে অ্যাটাচিটা তুলে দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে গিয়ে বাঁ দিকে ফিরে গাছতলার নিচে কার শেডে ঢুকিয়ে দিল। গাড়ির চাবি নিয়ে ফিরে এসে সামনের ঘরে ঢুকল, যেখানে কোনো রিসেপশনিস্ট নেই। সিঁড়ির পাশে একটি ছোট ঘরে টেলিফোন অপারেটর 2টি মহিলা আছেন। অফিস বাড়িটি দোতলা, অতএব লিফটের কোনো প্রশ্ন নেই। তবে ঢোকবার মুখে গেটের কাছে রাইফেলধারী পাহারা আছে, যে ফৌজি কায়দায় নবনীতকে সেলাম ঠুকল। নবনীত জানে তার আসার সংবাদ প্রচারিত হয়ে গিয়েছে। অবশ্যই এখনো সকলের আসবার সময় হয়নি। নবনীত অনেকের থেকে আগে আসতেই হয়, এবং তার সঙ্গে আরও অনেকে পরে আসার কথা, তারা অনেক পরে আসে, কারণ তারা কেউ নিজের গাড়ি নিয়ে অফিসে আসে না, অফিসের গাড়িতে আসে, যা তাদের অধিকারভুক্ত। কিন্তু অফিসের গাড়ির চালকরা কখনোই নাকি ঠিক সময় তাদের অফিসে এনে পৌঁছে দিতে পারে না, সেই জন্য দেরি হয়। নবনীত কোনো অপচয় না ঘটানোর জন্য বা জনসাধারণের টাকার প্রতি দয়া দেখানোর উদ্দেশ্যে নিজের মান্ধাত্তা আমলের পুরনো ঝরঝরে গাড়িটা নিজের হাতে চালিয়ে আসে না। পদাধিকার বলে গাড়ি পাওয়াটা তারও অধিকারভুক্ত। টাকায় জনসাধারণের জন্য কাজ এবং যেসব প্রচলিত অর্থে জনসাধারণের করা বোঝায়, তার সবটাই তাই।
এবং তার অন্যান্য অফিসারের তুলনায় পদাধিকার বলে তার টাকা এবং কাজও বেশি ও মূল্যবান বোঝায়। কিন্তু স্বস্তি নামক একটা অনুভূতি আছে, সেজন্যই সে তার নিজের গাড়ি নিজে চালিয়ে আসে। অতএব এক্ষেত্রে নিয়ম মাফিক তার কিছু প্রাপ্য নেই এবং নিয়ম সে মেনে চলে। অবশ্যই ড্রাইভারের বেতন না হোক, গাড়ি চালাবার আর যা কিছু প্রয়োজন, তেল, মোবিল বা মেরামত করানো, এসব সে পেতে পারে। টাকার প্রয়োজন আছে একথা যেমন সত্যি, প্রয়োজন মেটাতে যা যা করণীয় সকলেই সেই সব করণীয় কাজ করবার যোগ্য না। যোগ্যতা এক্ষেত্রে না পারা বা অনিচ্ছা। নবনীতের পক্ষে দুটোই পারে না, ইচ্ছাও নেই, আর নিজের গাড়ি চালিয়ে আসে বলেই বোধহয় সে অনেকের আগে আসতে পারে। নবনীত দোতলা অফিস বারান্দা দিয়ে তার নিজের ঘরের লক্ষ্যে এগিয়ে গেল, যেটা এক প্রান্তে। একজন মহিলা কর্মচারী গায়ে হাতে বোনা উলের জামা গায়ে, কপালে দু হাত ঠেকিয়ে বলল, নমস্কার স্যার। নবনীত হাসল, কপালে দ্রুত দুই হাত ঠেকিয়ে বলল, নমস্কার। আপনি দেখি রোজই প্রায় ঠিক সময়ে আসেন। মহিলার নাম অর্চনা, নবনীত জানে, এবং বিবাহিতা। তার স্বাক্ষর তার সিথি ছোঁয়ানো মৃদু আর সংক্ষিপ্ত সিঁদুরের রেখায়। শ্যামবর্ণ অর্চনার বয়স 30-এর মধ্যে, এখনো স্বাস্থ্য ভালোই বলা যায়। মুখের হাসিটিও মিষ্টি, চোখের তারা দুটিতে একটু বেশি দীপ্তি। লোয়ার ডিভিশন ক্লার্ক। নবনীত এক মুহূর্তের জন্য দাঁড়ালো, জিজ্ঞেস করল, আপনার ছেলে দুটি ভালো আছে? অর্চনা যেন একটু লজ্জা পেলেন, এইভাবে হেসে বললেন, হ্যাঁ স্যার, ভালো আছে। আপনি স্যার এত সকালে এই শীতে শুধুমাত্র একটা জামা গায়ে দিয়ে এসেছেন? শীত করছে না? করে না তো দেখি, সকালে স্নানের পরে আমার আর শীত করে না। অবশ্যই শার্টের নিচে একটা উলেন গেঞ্জি আছে। যেন শেষের কথাটার মধ্যেই এই কথাবার্তার আসল কৌতুকটা লুকোনো ছিল। এইভাবে নবনীত মাথা ঝাঁকিয়ে হেসে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। একটু কি ছলনা করা হলো? বোধহয় না। ঠিক অফিসে ঢোকবার মুখেই কারোর সঙ্গে এসে দাঁড়িয়ে গল্প করে না। অবশ্য আর কি কথাই বা এই মহিলার সঙ্গে থাকতে পারে? তার ছেলেদের কথা জিজ্ঞেস করাটা একটা প্রচলিত ভদ্রতা, কারণ তার দুটি ছেলে আছে। নবনীতকে কি একটা উপলক্ষে জানিয়েছিলেন। তাছাড়াও নবনীত জানে উনি এ অফিসের একজন অফিসারের বিশেষ প্রিয় পাত্রী, যার বিশেষ চেষ্টায় মহিলাকে এক দূর জেলার অফিস থেকে এখানে ট্রান্সফার দিয়ে আনা হয়েছে। অর্চনা সেই অফিসারের আত্মীয়া কিনা সে বিষয়ে নবনীতের সম্মুখ কোনো ধারণা নেই, তবে অফিসের বাইরে যত্রতত্র আচরণের ক্ষেত্রে উভয়ের কেউই গোপনীয়তা করেন না। তাদের বন্ধুত্বের কথা সুবিদিত, অনেকের ঈর্ষা এবং ব্যঙ্গের বিষয়। অতএব দুর্বাক্য আর কটু সমালোচনার অভাব নেই। কিন্তু ক্ষতি কি? পার্সোনাল অর্থাৎ খাস বেয়ারার ভারী আর মোটা পর্দাটা তো তুলে ধরে রাখবার কথা। রোজ রাখে বলেই ব্যতিক্রমটা চোখে পড়ছে। নবনীত নিজেই পর্দাটা তুলে ঘরের মধ্যে ঢুকতে গিয়ে দেখল তার টেলিফোনের ডাইরেক্ট লাইনে সে বলছে, আগে হ্যাঁ, বারান্দায়, এই যে নিন, বড় সাহেব এসে গেছেন। বলেই সেই লোকটি মানে বিপিন রিসিভারের মুখে হাত চাপা দিয়ে বললেন, স্যার, একজন মেয়ে ছেলে মানে লেডি টেলিফোনে আপনাকে চাইছেন। বললাম আপনি আসছেন, কিন্তু স্যার উনি বিশ্বাস না করে আমাকে ধমক দিচ্ছেন আমি নাকি বাজে কথা বলছি। নবনীত ভুরু কুঁচকে আবার তাকালো, এবার হেসে বলল, বুঝলে বিপিন, কেউ আজকাল কাউকে বিশ্বাস করতে চায় না। তুমি রিসিভারটা টেবিলের ওপর রাখো, আমি দেখছি। বেশিক্ষণ ধরে রাখলে হয়তো টেলিফোনের ভিতর দিয়ে তোমার হাতেই একটা কিছু এসে বিঁধে যাবে। বিপিনের হাসি পেল, লজ্জাও হলো, এবং সে যে খুশি হয়েছে বোঝা গেল। রিসিভারটা টেবিলের ওপর রেখে সে বেরিয়ে গেল। নবনীত তার ঘরের চারদিকে তাকালো। মেঝের কার্পেট থেকে পর্দা তোলা কাঁচের বন্ধ পাল্লা, টেবিল, চেয়ার, ফাইল, টেলিফোন দুটো পর্যন্ত।
চেয়ারের বাঁ দিকে সেন্টার টেবিল থেকে কিঞ্চিত ছোট একটা টেবিলের ওপরে তার অ্যাটাচি। নবনীত চেয়ারে বসে রিসিভারটা তুলে নিয়ে বলল, হ্যালো। হ্যালো, কে মিস্টার ঘোষ? মিসেস হালদার। গতকাল মধ্যরাত্রের সেই ঝংকার নেই, তবে টেলিফোনে তার স্বরে তারুণ্য যেন আরো বেশি করে ফুটে উঠেছে। মিষ্টতায় বয়সের কোনো ছাপই নেই। নবনীত বলল, হ্যাঁ সুপ্রভাত, খবর কি বলুন। সুদীপার কথা সে ইচ্ছে করেই তুলল না। তিনি কি বলেন সেটাই শুনতে চাইল, কারণ হঠাৎ সকালবেলা কারণ মন মেজাজ খারাপ করে দেওয়া উচিত না। সুদীপার কথাটা, তার বলাটা মিসেস হালদারের কাছে অবাঞ্ছিত বোধ হতে পারে। মিসেস হালদার টেলিফোনে ফিক করে একটু হাসলেন এবং যেন অতিমাত্রায় ব্যস্ততার জন্যই হঠাৎ কি বলবেন ভেবে না পেয়ে কয়েকবার হু হা উ ইত্যাদির পরে বললেন, খবর তো প্রচুর, আর সবই আপনার কাছে, তাই না? হ্যাঁ, তাই বলছিলাম কি, আমি কি আজ আপনার অফিসে যাব? ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, তার আগে জিজ্ঞেস করে নি সেই মেয়েটির, মানে চুমকির, মানে কালকে সেই সুদীপাকে কোথায় নামালেন? আমি খুব দুঃখিত মিস্টার ঘোষ, ও এত হয়ে পড়েছিল। হ্যাঁ, সুদীপা বেশ অসুস্থ হয়ে পড়েছিল। ও কাল রাত্রে আমাকে যাদবপুরে গেছিলেন নাকি? মিসেস হালদারের স্বর কণ্টকিত শোনালো, এক ধরনের আতঙ্কে আর ভয়। নবনীত বলল, যাদবপুরেও নিজেই যেতে চায়নি, কাছেই কোথায় একটা উইমেন্স হোস্টেলে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, লক্ষ্মীর হোস্টেলে গেছে। মিসেস হালদার বলে উঠলেন নবনীতের কথার মাঝখানে, লক্ষ্মী ভাট বলে একটি মেয়ে সেই হোস্টেলে থাকে। তবুও আপনাকে ওই রাত্রে খুবই ট্রাভেল নিতে হয়েছে। হ্যাঁ, কিন্তু কাল রাতে ও খুব অন্যায় করেছে, ব্যাপারটা ওখানেই শেষ হবে না। যাকগে, এখন বলুন আপনাকে অফিসে কখন পাবো? সুদীপা যেমন গতকাল রাত্রে গাড়িতে নবনীতের বিষয়ে নিজেই অনেক কিছু ভেবে নিয়েছিল, মিসেস হালদারও সেই রকম করছেন। সুদীপা অবশ্য সুস্থ ছিল না, মিসেস হালদার এখন সেই হিসাবে সুস্থ, কিন্তু নবনীত বোঝে তিনিও ঠিক সুস্থ নন, কারণ শেষের জিজ্ঞাসাটা তার কাছে এত বড়। সুদীপার বিষয়টা নিজের ধারণা মতো ভেবে নিয়ে দৌড়ে টপকে এসে পড়লেন শেষের জিজ্ঞাসায়। অতএব আগে তার জিজ্ঞাসার জবাব দেয়া স্থির করে নবনীত বলল, আমার কাছে আপনি যে কোনো সময় আসতে পারেন, কিন্তু জানেন তো প্রাথমিক মঞ্জুরিপত্রটা আপনাকেই আগে নিয়ে আসতে হবে। সেটা পেলে আমি সবই করতে পারবো, মানে সমস্ত ব্যাপারটাকে খতিয়ে দেখা আর আমার বসকে রিপোর্ট করা। ওসব বললে আমি শুনছি না মিস্টার ঘোষ। আমি জানি আপনার ওই খতিয়ে দেখাটাই হলো আসল কথা, আর আপনার রিপোর্টের উপরেই আমার জীবন মরণ। না না, কি বলছেন মিসেস হালদার? আপনার কেসটা যাচাই করে দেখা, রিপোর্ট করাই সব থেকে বড় ব্যাপার নয়। এটা একটা নিয়ম মাফিক ব্যবস্থা মাত্র। ডিসিশন যা কিছু সবই আমার বসের ওপরে, আর কেউ নেই। মিসেস হালদারের তেমন পুষি মার্জারি ভাবের উয়া একটু শোনা গেল এবং বললেন, তিনি তো কাল আসল কথা বলেই দিয়েছেন, আপনি হচ্ছেন ওর আসল অভিভাবক। আপনার এখনকার কথা আমি শুনতে চাই না। জানেন তো সব কর্তাদের কথা। ঠিক আছে, আপনি ওখান থেকে ঘুরে আসুন, আমি তো 5টা অবধি অফিসেই আছি। আমি একটু বাদেই বেরোচ্ছি, ডালহাউসি হয়ে। আফটার লাঞ্চ আপনার অফিসে যাব, তখন আর সব কথা হবে, মানে আমার আর সব কথা। কিন্তু আপনাকে একটা খবর দেয়া দরকার। সুদীপা কাল রাত্রে সেই মহিলাদের হোস্টেলে যায়নি। যায়নি? তবে কোথায় গেছে? ও কাল রাত্রে আমার বাড়িতেই ছিল, মানে এখনো রয়েছে। হ্যাঁ? তারপরে প্রায় 15 সেকেন্ড নীরবতার পরে নবনীত যখন কথা বলতে গেল, তখনই মিসেস হালদারের উচ্ছ্বসিত হাসি নানা সুর ও শব্দে কলকল করে ভেসে এলো, তাই বলুন। তাহলে ব্যাচেলারের লাস্ট নাইট দারুণই মেমোরেবল নাইট গেছে। তার উপরেই কনকনে শীতের রাত। হ্যান্ড শি ওয়াজ ভেরি হট, হিওর এক্স স্টুডেন্ট।
কনগ্র্যাচুলেশন মিস্টার ঘোষ, আই কনগ্র্যাচুলেট ইউ। এবার নবনীতের চুপ করে থাকার পালা। এসব তার কিছুটা অনুমিতই ছিল। নবনীত নিজেও এ বিষয়ে সকলে তার শোবার ঘরে শায়িত সুদীপা এবং ঘরের অবস্থার দিকে তাকিয়ে ভেবেছিল। সে যা ভেবেছিল মিসেস হালদার তার থেকে বেশি কিছু বলেননি। সুর স্বর ভাষার ভঙ্গি যা একটু আলাদা। সুদীপা কি ভাববে সে জানে না। মিসেস হালদারকে কথাটা তাকে বলতেই হতো এবং নিজের দিক থেকে তার কোনো বাধা ছিল না, এখনো নেই। কিন্তু তার সকালের তাজা মুখটা যেন শুকিয়ে গেল। একটা বিষণ্ণ হাসি ফুটল তার মুখে। সুদীপা তো মিসেস হালদারের মেয়ে বিম্বার বন্ধু, সকলের কাছে নিজের মেয়ে বলেই পরিচয় দিচ্ছিলেন। স্নেহের আধিক্য অবশ্যই তার মধ্যে ছিল, তথাপি এক কথায় সুদীপাকে নবনীতের অঙ্কশাইনী ভেবে নেওয়াটা একটু অস্বস্তিকর। তবে সুদীপাকে সে যতটা জানে মিসেস হালদার তার থেকে নিশ্চয়ই বেশি জানেন এবং তার পরিবেশ পরিস্থিতি এবং অভিজ্ঞতার থেকেই হয়তো বলছেন। বিম্বার বিষয় হলেও তিনি এমনি করে বলতেন কিনা নবনীত জানে না। এ বিষয়ে আর কিছু বলার আছে বলে তার মনে হলো না। সে স্বর স্বাভাবিক রেখে বলল, থ্যাংক ইউ। তাহলে আপনি? দাঁড়ান দাঁড়ান, একটু শুনিনি। চুমকি আপনাকে কাল রাত্রে দেখার পর থেকেই খুব ক্ষেপেছিল। ড্রাঙ্ক অবস্থায় আরো ডেসপারেট হয়ে গেছিল। ও কি এখনো আপনার ওখানে রয়েছে নাকি? আসবার সময় পর্যন্ত তো তাই দেখে এসেছি, অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে। আমার উপায় ছিল না থাকবার। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। নিশ্চয়ই। তবে সত্যি মিস্টার ঘোষ, আপনি যে ওকে যাদবপুরে পৌঁছাতে চাননি খুব ভালো করেছেন। ও যে এলাকায় থাকে মারাত্মক, ওই মেয়ে বলেই তা সম্ভব। কি যে না পারে। নবনীত জানে সুদীপার বিষয়ে আর আলোচনার কিছুই নেই। একটি ভাবনা ও বিশ্বাসের মধ্যেই সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন যা বলবার মিসেস হালদার বলবেন তাকে শুনতে হবে। সে টেলিফোন রিসিভারটা যথাস্থানে নামিয়ে রাখার আগে মিসেস হালদারের হাসি শুনতে পেল। বেয়ারাকে ডাকবার বেল টিপল। শব্দমাত্রই বিপিন পর্দা তুলে ভিতরে ঢুকে বলল, স্যার বক্সি সাহেব এসেছেন। হ্যাঁ, ওকেই ডাকতে বলছিলাম, আসতে বলো। আর দেখো মিস্টার কর আজাদ সাহেব এসেছেন কিনা, এসে থাকলে তাঁদেরও আসতে বলো। আচ্ছা স্যার। পর্দাটা ছেড়ে দিয়ে সে আড়ালে চলে গেল। নবনীত জানে এবার মিস্টার বক্সি ঢুকবেন, তার 6 ফুট বিশাল চেহারা নিয়ে। সে কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। নীল আকাশ, উজ্জ্বল রোদ আর কৃষ্ণচূড়া গাছ পশ্চিম দিকে। পুষ্পের কোনো প্রশ্নই নেই। কৃষ্ণচূড়া এখন প্রতিদিন নিষ্পত্র হচ্ছে। আর মাত্র মাসখানেক পরেই একটি পাতাও আর অবশিষ্ট থাকবে না। মনে হবে মৃত রুক্ষ কালো কতকগুলো ডালপালা মাত্র। তারপরেই কবে কখন চিকচিক করে ওঠে কয়েকটি কচি পাতা, তার মাঝখানে লাল ফুলের উজ্জ্বল গুচ্ছ। নবনীতের একটা নিঃশ্বাস পড়ল। ডান দিকে ফিরে দেখল একটু দূরে সারি সারি কয়েকটা পাম গাছ, যার আড়ালে 2-1টি সেকালের পুরনো সাহেব বাড়ি দেখা যায়। কিন্তু বারান্দার রেলিংয়ে শুকোয় শাড়ি, বাচ্চাদের জামা। দক্ষিণের আকাশটা আগে অনেকখানি দেখা যেত। অতি সম্প্রতি বিরাট 2টো ইমারত উঠেছে, কম করে বোধহয় 10 তলা উঁচু। কে জানত কলকাতার মাটিরও এত ধারণ ক্ষমতা ছিল। নবনীত সামনে তাকালো। মিস্টার বক্সি মাথায় টুপি থাকলেই সেই কোন একটা সিগারেটের প্যাকেটের উপরে ছাপা ছবির মতো মনে হতো। সেই রকমই তার কয়েক ভাঁজ চিবুক, ফোলা চোখের কোল, চোখা মোটা নাক, গোঁফদারি কামানো ফর্সা মুখ, মাথায় টাক এবং তার ধূসর চুলে ঘেরা। কেবল পোশাকটা কেমন পুলিশ কোর্টের দিনায়ের উকিলদের মতো। কিন্তু তিনি খুবই স্মার্ট। মাথা ঝাঁকিয়ে মোটা স্বরে বললেন, গুড মর্নিং স্যার, ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব আবার কি, বসুন মিস্টার বক্সি। মিস্টার এস কে বক্সি, সুরেন্দ্র কুমার বক্সি।
নবনীতের টেবিলের ওপারে সারি সারি সাজানো চেয়ারের একটিতে বসলেন। বললেন, স্যার এক্সকিউজ মি, মিসেস হালদারের দরখাস্তের কোনো কপি কি গতকাল আপনার ঘরে পৌঁছেছে? মিস্টার বক্সি হালদারের বাড়িতে নিমন্ত্রিত ছিলেন। নবনীত একটু হেসে বলল, মিসেস হালদারের বিষয় পরে আলোচনা করা যাবে, দরখাস্তের কপি আসেনি, আগে আমরা কনফারেন্সটা সেরে নিই, কেমন? মিস্টার বক্সি একটু ঝুঁকেছিলেন, সোজা হয়ে বসে বললেন, নিশ্চয়ই। পর্দা সরিয়ে একজন উঁকি দিয়ে বললেন, গুড মর্নিং স্যার। আসুন মিস্টার কর। পরপর 5 জন ঢুকলেন। মিস্টার কর, আজাদ সাহেব, মিস্টার মুখার্জি, মিস্টার দেবনাথ, মিস্টার দে চৌধুরী। মিস্টার বক্সির মতো সকলের হাতেই ফাইল। সকলেই বসলেন। নবনীত বেয়ারাকে বেল টিপে ডাকল। বিপিন পর্দা সরিয়ে মুখ বাড়াতে এসে বলল, তুমি 2টো জানলা খুলে দাও দক্ষিণ দিকের, তারপর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দাও। বিপিন যথাযথ আদেশ পালন করতে লাগল। নবনীত অফিসের টেলিফোনের রিসিভার তুলে কানে দিল। মহিলা অপারেটরের স্বর ভেসে এলো, ইয়েস স্যার। শুনুন, আমরা কনফারেন্সে বসছি। ঠিক আছে স্যার। নবনীত রিসিভার রেখে দিল। এই বাই উইকলি কনফারেন্স একটা রুটিন ওয়ার্ক, কিন্তু তাকে বিশেষভাবে সচেতন মনোযোগী থাকতে হয়। অফিসাররা কে কে রিপোর্ট পেশ করেন তা সবই খুঁটিয়ে শুনতে হয়, দেখতে হয়, এবং তারপরে আলোচনা চলে। বিপিনের দরজা বন্ধ করার শব্দ হল। 2:10 আগে কনফারেন্স শেষ হলো। অফিসারদের যাওয়ার তাড়া দেখে মনে হলো তারা যেন ধরে প্রাণ ফিরে পেয়ে নবনীতের ঘর থেকে দ্রুত নিষ্ক্রান্ত হলেন। নবনীত প্রথমে রিসিভার তুলে অপারেটরকে জানালো কনফারেন্স শেষ। অপারেটর বলল, স্যার, এর মধ্যে 13টি কল এসেছিল, 3 জন নাম বলেননি, বাকি 10 জনের মধ্যে। ছেড়ে দিন, যাদের দরকার তারা আবার টেলিফোন করবেন। সে রিসিভার নামিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বিপিন ঢুকে বলল, স্যার, আপনার খাবার এসেছে। নবনীত তার ঘরের উত্তর পশ্চিম কোণে বাথরুমের দিকে পা বাড়িয়ে বলল, দাও, আমি বাথরুম থেকে আসছি। নবনীতের কথার পৃষ্ঠেই প্রায় বিপিন আবার বলে উঠল, স্যার, আজ গোপীনাথ অফিসে আসেনি? জানি। সে বাথরুমের বন্ধ দরজা ঠেলে ভিতরে ঢুকল এবং ভিতর থেকে আবার বন্ধ করল। বেসিনের সামনে দেয়ালে ঝোলানো আয়নার সামনে যেতে যেতেই ঘরের টেলিফোন বেজে উঠল। শব্দটা তার ডাইরেক্ট লাইনের না শুনেই বুঝতে পারল। এতক্ষণ যারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল তারা আর তা ধারণ করে থাকতে পারছে না, স্বাভাবিক। কিন্তু নবনীতকেও কিছুটা সময় দিতে হবে। সে সাবান দিয়ে হাত ধুতে ধুতে ভাবল, যারা এই অফিসের সঙ্গে কাজকর্মে যুক্ত অথচ বাইরের লোক, তারা সকলেই মোটামুটি সময় অনুযায়ী পরিস্থিতি জ্ঞাত আছে। অতএব এই মুহূর্তেই তাড়াহুড়ো করার কোনো মানে হয় না। সে বেসিনের পাশে রাখা ছোট আলনার উপর থেকে ধোয়া তোয়ালে দিয়ে হাত মুছল। শুনতে পেল বিপিন টেলিফোনটা ধরে কারোর সঙ্গে কোনো কথা বলছে। অস্পষ্ট পরিষ্কার কোনো কথাই শোনা যাচ্ছে না, 2-1টা কথা ছাড়া, সাহেব, হ্যাঁ, আজ্ঞে ইত্যাদি। নবনীত আয়নায় নিজের মুখটা একবার দেখল, তারপর বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো। বিপিন তখনও রিসিভার ধরে কথা বলছে। আজ্ঞে, আমি কি বলবো? হ্যাঁ, উনি এখন। এই পর্যন্ত বলতেই নবনীত তার চেয়ারের সামনে এগিয়ে এলো এবং বিপিন তাকে দেখতে পেয়ে বলে উঠল, এই যে উনি এসেছেন, আপনি ওনার সঙ্গে কথা বলুন। নবনীত ভুরু কুঁচকে উঠল। সে জিজ্ঞাসু চোখে বিপিনের দিকে তাকালো। বিপিন রিসিভারের মুখে হাত চাপা দিয়ে বলল, স্যার, আবার বোধহয় সেই মেয়েছে, আগে সেই লেডি স্যার, আমাকে ধমক দিয়ে বলছেন তোমার সাহেবকে বলো আমি তার কাছে কানাকড়ি সাহায্যও চাই না, আমার দরকার আলাদা। যত বলছি আজ্ঞে উনি। বিপিন,
আজ তোমার কপালটাই খারাপ। সকাল থেকে লেডির ধমক খেয়ে মরতে হচ্ছে। দাও দেখি আমি ঠান্ডা করতে পারি কিনা। এই বলে হাত বাড়িয়ে রিসিভারটা নিয়েই বলল, দেখুন, আপনি যেই হন, যাকে আপনি ধমকাচ্ছিলেন সে মোটেই আপনাকে মিথ্যে কথা বলেনি। তাই নাকি? নবনীতের ভুরু আবার কোঁচকাল। অবাক জিজ্ঞাসু তার মুখের অভিব্যক্তি। অবশ্যই মিসেস হালদারের কথা সে ভাবেনি, কারণ তিনি কখনোই এমন কথা বলবেন না। আমি তার কাছে কানাকড়ি সাহায্যও চাই না। কিন্তু এ গলার স্বরটা কেবল অচেনাই লাগল না, রীতিমতো অবিশ্বাস আর বিদ্রুপপূর্ণ শোনালো মহিলাটির কথার সুর। তার তাই কথাটা উচ্চারিত হলো থাই। নবনীত অবশ্যই খুব সহজে এই অবিশ্বাস আর বিদ্রুপ মেনে নিল না। বলল, হ্যাঁ, মানুষকে এক কথায় অবিশ্বাস করার কোনো মানে হয় না, আর এভাবে অবিশ্বাস করে কোনো কাজই হয় না, অকাজই বেশি হয়। আমি সত্যি সত্যি অফিসের বাইরে চলে গেলে লোকটিকে আপনি বিশ্বাস তো করতেনই না, আরও ধমকাতেন। যে কোনো লোককেই এত ধমক ধমকের দরকার কি? এখন বলুন, কে আপনি, কি দরকার আমাকে? বিপিনের চোখ মুখ আত্মগরিময় উজ্জ্বল হয়ে উঠেছিল। নবনীতকে সে দেখছিল, যেন চোখের সামনে বিস্ময়কর অবিশ্বাস্য ঈশ্বর অধিষ্ঠান করছেন। এই মুহূর্তে ওর কর্তব্য ভুলেই গেল। নবনীতের পরবর্তী প্রতিক্রিয়া আর মুখের অভিব্যক্তি দেখবার জন্য বিশেষ কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। খেয়াল নেই উল্লসিত আনন্দে ওর দাঁত বেরিয়ে পড়েছে। নবনীত শুনল টেলিফোনের অপর দিকের স্বর তৎক্ষণাৎ পরিবর্তিত হলো এবং একটু যেন কৌতুকপূর্ণ আর মিষ্টি সুরে জিজ্ঞাসা ভেসে এলো, খুব রাগ হয়েছে মনে হচ্ছে? নবনীত রাগিনী মোটেই। আসলে একটু গম্ভীর স্বরে সেও একটু কৌতুক করার জন্যই কথাগুলো বলেছিল। যাকে বলে মুডটা তার খারাপ ছিল না। অধীনস্থ অফিসারদের কনফারেন্স করে সে কিছুটা স্বস্তিই বোধ করছিল, কিন্তু এবার সে যেন একটু চমকে উঠল। অবাক তো বটেই। এভাবে কে কথা বলছে? স্বরটা এখনো একান্তই অচেনা লাগছে। তবু সে বলল, রাগ করিনি, আপনি কে কথা বলছেন? আপনি আর আপনি, আমার গলার স্বরটা চেনা যাচ্ছে না? আমি তো প্রথম থেকেই বুঝতে পারছি নবনীতের সঙ্গে কথা বলছি, আর নবনীত আমাকে চিনতে পারছে না। আমি সুদীপা। কোথা থেকে টেলিফোন করছো? আচ্ছা থাক, শোনো, তোমাকে আমি একটা নাম্বার বলছি, তুমি সেই লাইনে ডায়াল করো। বলে সে তার ডাইরেক্ট লাইনের নাম্বারটা বলল। তাকে আর কিছু করতে হলো না। সুদীপা তৎক্ষণাৎ ওপার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। নবনীত রিসিভার রেখে বিপিনের দিকে তাকিয়ে বলল, বিপিন, তুমি আর দাঁড়িয়ে থেকো না, আমার খাবারটা নিয়ে এসো। আগে হ্যাঁ স্যার, নিয়ে আসছি। বলেই ঘরের পিছন দিকে চলে গেল। একটা স্টিলের আলমারি আর একটি কাঠের আলমারি পিছনের দক্ষিণে দেওয়াল ঘেঁষে রয়েছে। বিপিন কাঠের আলমারি খুলে টিফিন ক্যারিয়ার আর প্লেট বের করার আগেই ডাইরেক্ট লাইনের টেলিফোন বেজে উঠল। নবনীত রিসিভার তুলে কানে লাগালো। হ্যালো, আমি তো আপনার বাড়ি থেকেই কথা বলছি। এখন ঘুম থেকে উঠলে নাকি? না, ঘুম থেকে উঠেছি বেলা 12টা নাগাদ। আপনি বেরিয়ে যাবার 2.5 ঘন্টা পরে। গোপীনাথ, আপনার লোকটি, ও আমাকে লেবু চা করে খাইয়েছে। আমার চানটান হয়ে গেছে, জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, শুকোতে দিয়েছি। নবনীতের মুখ দিয়ে অবাক স্বরে বেরিয়ে এলো, জামা কাপড়? হ্যাঁ, আমার জামা কাপড়গুলো। ওগুলো পরে কি আপনি আমাকে বাইরে বেরোতে বলেছেন নাকি? না, তা বলিনি, কিন্তু ওগুলো ময়লা হয়ে গেছিল। হ্যাঁ, বিচ্ছিরি অবস্থা। সবই আমার গায়ে যা যা ছিল সবই কেচে দিয়েছি শালটা ছাড়া। আপনার গোপীনাথই অবশ্যই কাচতে চেয়েছিল, আমি তা দিইনি। তার বদলে ওর সঙ্গে কথাবার্তা বলে বুঝলুম আপনার বাড়িতে রান্না বান্নার সব ব্যবস্থাই আছে। আর গোপীনাথই শুনলাম আপনার রান্না করে। ওকে আমি রান্না করতে বলেছি, বিশেষ কিছু না,
ডাল ভাজা আর ভাত। আমার খুব খিদে পেয়েছে, কাল রাত্রে খাওয়া হয়নি তো, খালি ড্রিঙ্কই হয়েছে। তাছাড়া আমার তো কোনো তাড়াহুড়ো নেই, ভাবলাম খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি। আপনি কি খুব রেগে যাচ্ছেন? না, রাগ করিনি। এখন তুমি কি পরে আছো? তুমি তো বললে তোমার। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার আগেই বলা উচিত ছিল। শুনে হয়তো আপনি রেগে যাবেন। আমি আপনার ওয়ার্ড্রপ থেকে বের করে আপনারই একটা পায়জামা আর হাওয়াই শার্ট পরেছি। ধুতিও ছিল, পরিনি, ভালো লাগলো না। মনে হলো আমাকে বিধবার মতো দেখাবে। নবনীত রীতিমতো উৎকণ্ঠা বোধ করছিল। স্বভাবতই একটি মেয়ে যদি বলে সে তার সব জামা কাপড়ই কেচে দিয়েছে, আর সেখানে যদি মেয়েদের জামা কাপড়ের কোনো চিহ্নই না থাকে, দুশ্চিন্তা হতেই পারে। সে একটু স্বস্তি পেল এবং হেসে বলল, সেটা ভালোই হয়েছে। খাওয়া কি হয়ে গেছে? না, গোপীনাথ এখনো রান্না করছে। আজ গ্যাস নেই, হিটারে রান্না হচ্ছে, একটু দেরি হবে। তা হোক, হলেই খেয়ে নেব। আমি সত্যি খুব ক্ষুধার্ত। এখনো ড্রিঙ্কের এফেক্ট রয়েছে, খেয়ে একটু বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। আপনি খেয়েছেন? আর শুনলাম আপনি দিনের বেলা শুধু এক প্লেট স্যান্ডউইচ খান। খাইনি, স্যান্ডউইচের প্লেট সামনেই রয়েছে, এক্ষুনি খাবো। তুমি তাহলে খেয়ে নিয়ে একটু বিশ্রাম করব, মানে ঘুমোবো। হ্যাঁ, তা করো। বিশ্রাম করে তোমার সময় মতো তুমি চলে যাও। আমি যে কখন ফিরবো তা ঠিক না। শুনুন নবনীত, বিশেষ কাজ না থাকলে আপনি অফিস থেকে বাড়ি চলে আসুন। আমাকে চলে যেতে বলাটা খুবই সহজ, সেটা এমন কোনো ব্যাপার না। আমার খুব ইচ্ছে আপনি এলে আপনার সঙ্গে দেখা করে কথা বলে তারপরে যাব। খুব কি অসুবিধা হবে? নবনীতের কাছে পরিস্থিতি রীতিমতো সংকটজনক মনে হলো। বেশ কয়েক সেকেন্ড সে কোনো জবাব দিতে পারল না। অফিস থেকে বাড়ি কখনোই সে যায় না। এনগেজমেন্ট বুক দেখবার দরকার নেই। নবনীত জানে আজ তার কোথাও কোনো জরুরি কাজ বা বিশেষ জায়গায় যাবার নেই। যেরকম কাজের শেষে একটু আড্ডা দিয়ে ফেরে, সেই রকমই ফেরবার কথা। তাছাড়া সুদীপাকে চলে যেতে বলা মানে কোনো রকম বিতাড়ন না। তার বলার উদ্দেশ্য ছিল সুদীপা যেন কোনো ফর্মালিটির কথা না ভাবে, নিজের সময় মতো চলে যায়। কি হলো, কথা বলছেন না কেন? আপনার অসুবিধা হলে আমি জোর করে থাকতে চাই না। আমি আমার অসুবিধের কথা ভাবিনি। অফিসের পরে আমার কোনো কাজ নেই। আসলে অফিস থেকে সোজা বাড়ি ফিরি না, তাই ব্যাপারটা ভাবতেই সময় লেগে গেল। যাই হোক, তোমার তো আজ কাজে যাওয়া হলো না। না, কাল গিয়ে একটা দরখাস্ত দিয়ে দেব। এখন আর আপনাকে টেলিফোনে আটকে রাখবো না। অনেক বেলা হয়েছে, আপনি খেয়ে নিন। তা আমি খেয়ে নিচ্ছি। আমি কাল রাত্রে পেট ভরেই খেয়েছিলাম। গোপীনাথের রান্নার কাজকর্মের হাত একটু ধীর, তাড়া না দিলে আরও দেরি হবে। আসলে একে তো তাড়াহুড়ো করে রান্না করতে হয় না, অভ্যাসও নেই। মিসেস হালদার তোমার খোঁজ করছিলেন। আপনি বলেছেন নাকি আমি আপনার এখানে আছি? অবশ্যই পরে আমার মনে হয়েছিল না বললেই বোধহয় ভালো হতো। উনি ব্যাপারটাকে ওর যেভাবে নেবার সেভাবেই নিয়েছেন। আমার অবশ্যই খুব খারাপ লাগছে। গত রাত্রে আপনাকে আপনার বিছানা ছেড়ে সোফায় রাত কাটাতে হয়েছে, কিন্তু উনি তা মোটেই বিশ্বাস করবে না। এর সুযোগ নেবার চেষ্টা করবেন। বোধহয় এতক্ষণ টেলিফোনে অনেকের কাছে কথাটা বলা হয়ে গেছে। আমার অবশ্যই কিছুই যায় আসে না, কিন্তু আপনি এতটা ভালো মানুষ তা আমি একবারও ভাবিনি। তার মানে তুমি কি আমাকে খারাপ মানুষ ভেবেছিলে? খারাপ ভাবলে আর রাত্রে আপনার বাড়িতে আপনার বিছানায় শুতাম কেমন করে? ভালো মানুষ বলতে আমি অন্য কথা বোঝাচ্ছি। যাকগে, বলেছেন যখন ঠিক আছে। মাসিটি আমার খুব এলেমদার তো, নানা ব্যাপারে হাত জস যেমন আছে, অনেক বিষয়কে কিভাবে কাজে লাগাতে হয় তাও খুব ভালো জানেন। কিন্তু আমি আর আপনাকে আটকাবো না। গোপীনাথ ডিম ভাজছে, গন্ধ পাচ্ছি আর থাকতে পারছি না। তবু একটা কথা, আপনার পড়ার ঘরের টেবিলে দেখলাম এক রাশ পশ্চিমী সাম্রাজ্যবাদীদের পত্রপত্রিকা রয়েছে। আমি ওগুলো ঘাটলে কোনো অসুবিধা নেই তো? না, তবে বাঁ দিকে একটা আলমারি আছে, তার মধ্যে তোমার মতে যারা অসাম্রাজ্যবাদী
তাদের পত্রপত্রিকাও কিছু পাবে, ইচ্ছে করলে তুমি সেগুলোও ঘাঁটতে পারো। আমার মতে ঠিক আছে, এখন আর কোনো তর্কে যাব না, ছাড়লাম। অফিস থেকে সোজা বাড়ি আসছেন বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। নবনীত রিসিভারটা রেখে স্যান্ডউইচের প্লেটটা একটু সামনে টেনে নিল, কিন্তু তার সারা মুখে অন্যমনস্ক চিন্তার ছায়া নেমে এলো। সমস্ত ঘটনার বাস্তবতাটা কোথায় এবং কি সে যেন ঠিক ভেবে উঠতে পারছে না। সে স্যান্ডউইচ মুখে তুলে দাঁত বসালো, মুখ বুজে চিবোতে লাগলো, আর সুদীপার টেলিফোনের সমস্ত কথাগুলো আরেকবার ভাবল। কিন্তু শেষ পর্যন্ত জবাবহীন এবং খানিকটা অর্থহীন ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। সুদীপা তার টেবিলে খাচ্ছে, বিছানায় শুচ্ছে। সুদীপা এখনো তার বাড়িতে। বিপিন মুখ ঢাকা গেলাসে জল দিল। ইতিমধ্যে সে বাইরে থেকে কালো কফিও নিয়ে এসেছিল। কফির কাপও সামনে এগিয়ে দিল। নবনীত স্যান্ডউইচ শেষ করে গেলাস তুলে দু চুমুক জল পান করল। আর তখনই তার মনে পড়ে গেল সুদীপা এখনো তাকে নাম ধরে কথা বলল। অবশ্যই গত রাত্রে গাড়িতে যেমন তুমি সম্বোধন করছিল, এখন তা করল না, আপনি বলল। গত রাত্রে মিসেস হালদারের বাড়িতে যেমন বলেছিল ও তাকে নবনীত বলে ডাকবে, তাই ডাকল। সে কোনো গভীর দুশ্চিন্তা বোধ করছে না। পৃথিবীতে অনেক রকমের পুরুষ আর নারী আছে, তারা অনেকেই জানে না কার শান্তি কিভাবে কতটা বিঘ্নিত হতে পারে। নবনীতের সেটাই যা অস্বস্তি, সে তার শান্তি বিঘ্নিত হতে দিতে চায় না। 6টার মধ্যেই অন্ধকার, রাস্তায় আলো জ্বলছে। অন্ধকার অনেক আগেই হয়েছে 5টা নাগাদ প্রায়। শীতের বেলা ছোট, আস্তে আস্তেই চলে যায়। নবনীত হেডলাইট জ্বালিয়ে হর্ন দিল। অধিক রাত্রি না হলে বা অন্যান্য সাধারণ দিনের মতো ফিরে এলে সে গেটের সামনে হেডলাইট জ্বালিয়ে এভাবেই হর্ন বাজায়। গোপীনাথ এসে গেট খুলে দেয়। একটু বাদেই গেট খুলে দেখল, কিন্তু গোপীনাথকে দেখতে পেল না। সুদীপা, যে নবনীতের পায়জামা টেনে গুজে নানাভাবে সামলিয়ে নিয়ে পড়েছে, আর তারই একটা শার্ট তার গায়ে কোমরের বেশ খানিকটা নিচে ঝুলে পড়েছে, চুল খোলা। নবনীত চমকাতে কেউ চমকালো না। গাড়িটা আগে ঢুকিয়ে নিয়ে গেল ভিতরে এবং গ্যারেজের দিকে যেতে যেতেই বলল, তুমি কেন? গোপীনাথ কোথায়? বলতে বলতে গাড়ি ঢুকিয়ে দিল গ্যারেজের খোলা গেট দিয়ে। ইঞ্জিন আর আলো বন্ধ করে অ্যাটাচি হাতে যখন নেমে এলো, সুদীপা তার মধ্যে বাইরের গেট বন্ধ করে গ্যারেজের সামনে এসে দাঁড়িয়েছে। নবনীত সামনে এসে দাঁড়াতেই সুদীপা বলল, গোপীনাথকে আমার শাড়ি আর জামা একটু ফ্রেশ দিয়ে আনতে পাঠিয়েছি। কাছেই নাকি কোথায় একটা লন্ড্রিতে ইলেকট্রিক ইস্ত্রি আছে। চলো চলো, ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে। তোমার শালটা জড়িয়ে ঘরের বাইরে এলেই পারতে। বারান্দার আলোটা জ্বালানো রয়েছে। নবনীত একবার আকাশের দিকে তাকালো। শীতের আকাশ খুব একটা ঝাপসা না, তারার ঝিকিমিকি প্রায় স্পষ্ট, কিন্তু কোথাও নিশ্চয়ই এক ফালি চাঁদ উঠেছে। একটা অস্পষ্ট আলোর আভাস ছড়িয়ে রয়েছে। সুদীপা বলল, কিছু হবে না, কিন্তু আমি ভেবেছিলাম আপনাকে শুটেড বুটেড টাই পরা দেখব। শীতের দিনে এরকম সামান্য পোশাক পরে বেরিয়েছেন। সকালে সেই মহিলা কেরানির কথা মনে পড়ল। নবনীত বারান্দায় উঠতে উঠতে বলল, দরকার হয় না, একটা প্রোটেকশন অবশ্যই আছে ভেতরে। কখন খেলে? আপনার টেলিফোন ছেড়ে দেবার পরেই। আপনার যে একটা ডাইরেক্ট লাইন আছে গোপীনাথ বোধহয় জানে না। জানে, তবে নাম্বারটা বোধহয় জানে না। তারপরে অ্যাটাচিটা রাখবার জন্য তার পড়ার ঘরে যেতে গিয়েও একটা সোফার উপরে রাখল। বলল, থাক। সেই সুদীপার দিকে তাকালো। জামার ভেতরে কোমরের কাছে একটু ফুলে আছে, থাকাই স্বাভাবিক, কারণ পায়জামাটা ওকে অনেকটা গুটিয়ে নিয়ে এপাশে ওপাশে একটু গুঁজতে হয়েছে।
কিন্তু ঢলঢলে মোটেই দেখাচ্ছে না, যেমন দেখাচ্ছে না জামাটা ওর বুকের কাছে। কারণ ও মোটা না হলেও স্বাস্থ্য বেশ ভালো। মেয়েদের বয়সোচিত লক্ষণে ওর বুক কোমর আর উরুদেশ গুরুভার। দৈর্ঘ্যে যে পোশাক ওর শরীরে বেমানান দীর্ঘ, অন্য কারণে তার স্থান বিশেষে বেশ আঁটো। নবনীত হেসে বলল, অদ্ভুত দেখাচ্ছে তোমাকে। সুদীপা কোনোরকম সংকোচ বোধ করে পায়জামা শার্ট ধরে টানাটানি করল না, বলল, অদ্ভুত এমনিতে কিছু না, প্রায় এই ধরনের পোশাক তো মেয়েরা আজকাল কেউ কেউ পরে, মাপটা ঠিক নেই। আপনি তো খুব চিন্তায় পড়ে গেছিলেন সব জামা কাপড় কেচে দিয়ে, আমি তাহলে বোধহয় একেবারে। ও কি বলতে চাইল তা বুঝতে পেরে নবনীতি যেন একটু লজ্জা পেয়ে হাসল, বলল, চিন্তা তো হবারই কথা, অবশ্যই ছেলেরাও তো বিপাকে পড়লে মেয়েদের শাড়ি পরে। আচ্ছা, আমি বরং এই পোশাকটা ছেড়ে ঘরে থাকবার মতো কিছু পরি, আমি কি ও ঘরে যেতে পারি? নিশ্চয়ই যাবেন, কি আশ্চর্য, আপনার ঘর এ আবার জিজ্ঞেস করার দরকার আছে নাকি? নবনীত পূর্ণমাত্রায় অবহিত আছে ওটা তারই ঘর, কিন্তু সুদীপা হয়তো অনুমানই করতে পারছে না তার উপস্থিতি এবং অবস্থান বাড়ির সমগ্র চেহারাটাকেই কতটা বদলে দিয়েছে। সাময়িক হলেও নবনীত তা লক্ষ্য না করে পারে না, না ভেবেও পারে না। সে বলল, ঠিক তা নয়, তাহলেও একজন মহিলা থাকলে। হঠাৎ থেমে একটু হেসে বলল, গত রাত থেকে ও ঘরে তুমিই আছো তো, তাই একবার জিজ্ঞেস করলাম। নবনীত শোবার ঘরের পর্দা সরিয়ে অন্ধকার দেখে আগে ডান দিকে হাত বাড়ায়, অব্যর্থ সুইচটি টিপে আলো জ্বালল। দেখল বেড কভার ঢাকা দিয়ে খাটের বিছানা পরিপাটি সাজানো। এসব গোপীনাথেরই কাজ। ড্রেসিং টেবিলের ওপরে সুদীপার ব্যাগটা না থাকলে ঘরের চেহারা যেমন থাকা উচিত সেই রকমই আছে। ওয়ার্ড্রোবের পাল্লা খুলতে চোখে পড়ল কিছুটা এলোমেলো অবস্থা, নতুন মানুষের হাতে পড়লে যা হয়। সে শার্টটা খুলে ওয়ার্ড্রোবের একেবারে নিচের থাকে রাখল। একটা পায়জামার পাঞ্জাবি এবং এন্ডির একটা ব্যবহৃত চাদর বের করল। পায়জামাটা নিয়ে বাথরুমে গেল। ট্রাউজার বদলিয়ে পায়জামা পরে হাত মুখ ধুয়ে নিল। এটাই রাত্রের মতো শেষ ধোয়া না, খেতে যাবার আগে আরেকবার বাথরুমে আসতে হবে। আপাতত সে বাথরুমের বাইরে এসে ওয়ার্ড্রোবের মধ্যে ট্রাউজার রেখে গায়ে পাঞ্জাবির ওপর চাদরটা জড়িয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে বসবার ঘরে এলো। সুদীপাকে দেখতে পেল না। সে অ্যাটাচিটা নিয়ে তার পরবার ঘরে গেল। দেখল সুদীপা কাঠের আলমারি খুলে কিছু রাখছে। নবনীতকে ঘাড় ফিরিয়ে দেখে হেসে বলল, অসাম্রাজ্যবাদী বইগুলো রাখছি। নবনীত হেসে অ্যাটাচিটা পড়ার টেবিলের পাশে মেঝের ওপর রাখল। জিজ্ঞেস করল, তুমি বিকেলে চা খেয়েছো নাকি? খেয়েছি, আপনি কি এখন খাবেন? খেলে হয়, চলো ঘরে গিয়ে বসি, কিংবা তুমি যেখানেই হোক বসো, আমি চায়ের জলটা চাপিয়ে আসি। কথাটা শুনে সুদীপার যতটা অবাক হওয়া উচিত তাও হলো না। বলল, শুনেছি সকালবেলা আপনি নিজের হাতেই চা জল খাবার তৈরি করেন, বাগানের কাজ করেন। আপনার মাটি কোপানো জায়গাটা দেখলাম। আপনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে আমার মনে হচ্ছে। কলেজে পড়ার সময় আপনাকে মোটেই বুঝতাম না। এখন বুঝতে পারছো? মোটেই না। আপনি ঠাট্টা করছেন নাকি? নবনীত দেখল গত রাত্রের তুলনায় সুদীপার মুখটা একটু ভারী আর ক্লান্ত দেখাচ্ছে। ওর চোখের কোলগুলো একটু ফোলা, মুখ তেলতেলে আলোয় চিকচিক করছে। ক্রিম মেখেছে নিশ্চয়ই। গাল বা চোখ এখন লাল না, কিন্তু ওর চোখ দুটো ঝকঝকে, একটু বেশি উজ্জ্বল। সে বলল, ঠাট্টা করবো কেন? তুমি যদি জবাব দিতে বুঝতে পেরেছ, তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করতাম কিরকম বুঝেছ। সুদীপা তথাপি কয়েক পলক নবনীতের চোখের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখল। বলল,
বুঝবো কেমন করে? আমি বলতে চেয়েছিলাম আপনি যে অবিবাহিত, এরকম একটা জীবন কাটান, এসব তখন কিছুই বুঝতাম না। তখন অবিবাহিত ছিলেন জানতাম, এতদিনেও যে বিয়ে করেননি, বাগান করেন, মাটি কোপান, নিজের হাতে নিজের খাবার তৈরি করেন, আপনাকে দেখে এসব ঠিক বোঝা যায় না। আমার ধারণা ছিল আপনি যেরকম একটা চাকরি করেন, আপনার সব ব্যাপারটাই হবে বেশ রাজকীয়। বসো। এখন আর নিজের হাতে চা করতে যাব না, আজ একটু অন্যরকমই হোক। গোপীনাথ এসে চা করবে। কিন্তু আমি একলা এত বড় একটা বাড়িতে থাকি, তোমার এটা রাজকীয় মনে হচ্ছে না? সেদিক থেকে রাজকীয় ঠিকই। কলকাতার বুকে এতখানি জায়গা নিয়ে এত বড় একটা বাড়িতে একজন মাত্র লোক থাকে, খুবই রাজকীয়। তবে আরও রমরমা থাকা উচিত ছিল। খানসামা, বাবুর্চি, বেয়ারা, অনেকের আনাগোনা, এ যেন সাত্ত্বিক বিভাগী মানুষের বাড়ি। সুদীপা পা সামনের দিকে অনেকখানি ছড়িয়ে দিয়ে বসল। নিরুপায়, কারণ পায়জামা উড়োজঙ্ঘা কোমরের কাছে ফেসে যেতে পারে। বসে বলল, গোপীনাথের সঙ্গে গল্প করে আর যেটুকু দেখলাম, আমার খুব কৌতূহল হচ্ছিল আপনার সম্পর্কে। কিন্তু আমি সাত্ত্বিক বিভাগী কিছুই না। আমি বেশ আরামে আর ভোগেই আছি। আসলে আমার যেরকম থাকতে ভালো লাগে সেই রকম থাকবার চেষ্টা করি। যা করতে ভালো লাগে তাই করি। আর এতখানি জায়গায় একটা বাড়িতে এরকম ছড়িয়ে থাকা, এটাকে তুমি আমার একটা বিলাসিতা বলতে পারো। সুদীপা হেসে শরীরটা একটু সামনে পিছনে দোলালো। তারপরেই হঠাৎ কোমরের কাছে 2 হাত রেখে সোজা হয়ে বসল। মনেই থাকে না যে আমি আপনার শার্ট পরে আছি। অবশ্যই আপনার বুকও যথেষ্ট চওড়া, ছেঁড়বার কোনো চান্স নেই, তবু ভয় লাগে। আপনি বোধহয় একটু টাইট ফিটিং জামা পরেন। হ্যাঁ, কি যেন বললেন? বিলাসিতা। অবশ্যই বিলাসিতাকে স্বার্থপর বলবো না, একটা মানসিকতা বলবো, বুঝতে পারছি না। সেটার বিচার তোমার, তুমি যেভাবে নেবে। ছপ করে এই বিষয়ে কিছু বলবো না। এই সময় গোপীনাথ ঢুকল। ওর হাতে খবরের কাগজে মোড়া সুদীপার জামা আর শাড়ি। ওর নিরীহ চেহারা আর চোখ মুখ নিয়ে ঘরের মধ্যে হঠাৎ ঢুকে পড়ে, যেন আকুল পাথারে পড়ে গেল। মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। নবনীত ওর দিক থেকে মুখ ফিরিয়ে সুদীপার দিকে তাকালো। সুদীপার মুখ প্রায় গতরাত্রের মতো লাল দেখাচ্ছে। বোঝা গেল ও হাসির বেগ সামলাচ্ছে। নবনীত অন্যান্য সময় যেমন বলে সেই রকম বলল, গোপীনাথ, তুমি জামা কাপড় শোবার ঘরে রেখে হিটারে একটু চায়ের জল বসাও। গোপীনাথ যেন এই নির্দেশের অপেক্ষায় ছিল এবং তা পাওয়া মাত্র শোবার ঘরে চলে গেল। সুদীপা 2 হাতে মুখ ঢাকল। ওর শরীর কাঁপছে। গোপীনাথকে আবার এ ঘর দিয়েই রান্নাঘরে যেতে হলো। শোবার ঘরের পাশে আরেকটা শোবার ঘর আছে। সেটা খোলা থাকলে তার পাশের বারান্দা দিয়ে ঘুরে রান্নাঘরে যেতে পারত, কিন্তু সেসব বন্ধ আছে। থাকেও বন্ধ করাই, খোলবার প্রয়োজন হয় না প্রায়। নবনীত সুদীপার মতো উচ্ছ্বসিত না হলেও হেসে জিজ্ঞেস করল, ও বোধহয় তোমাকে প্রথম দেখে খুব অবাক হয়েছিল। সুদীপা মুখ থেকে হাত নামালো। মুখের মতো ওর চোখ দুটো লাল দেখাচ্ছে এবং ও শব্দ করে হাসল। নবনীত দেখল সুদীপার বুকের কাছে হাওয়াই শার্টের একটা বোতাম খুলে গিয়েছে। নিশ্চয়ই হাসি দমন করতে গিয়ে এরকম ঘটেছে। আর অন্তর্বাস বলতে যা বোঝায় তা ওর গায়ে নেই। কথাটা ওকে বলা উচিত কিনা স্থির করতে পারল না। এই হাসি যেন ঝাপটা দেবার মতো। ওর মুখের ক্লান্তির ভাবটা উড়িয়ে নিয়ে গেল। জামার বোতামের কথাটা বলার দরকারই বা কি? না বলা সাব্যস্ত করে। সুদীপার হাসির বেগটা সামলানোর অপেক্ষায়। নবনীত ওর মুখের দিকে দেখল, ভাবল ওর বয়সী একটা মেয়ের পক্ষে এটাই স্বাভাবিক। কিন্তু নবনীতের আসল কৌতূহলটা আপাতত গোপীনাথকে নিয়ে। গোপীনাথের সকালবেলা সেই বিভ্রান্ত মুখটা তার মনে পড়ছে।
সুদীপা হাসি সামলিয়ে দ্রুত নিঃশ্বাসের মধ্যে বলল, শুধু অবাক না, মনে হয় আপনার গোপীনাথ খুব অ্যাংজাইটিতে ছিল। অ্যাংজাইটি? হ্যাঁ, আমি জানি না আপনি ওকে কি বলে গেছিলেন। ওর সঙ্গে আমার প্রথম দেখা হতেই ও আমাকে কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করে প্রথমেই জিজ্ঞাসা করলো, আপনার শরীর ভালো আছে তো, ডাক্তারবাবুকে ডাকবো? ওর কথা শুনে আমিই অবাক হয়েছিলাম। ভাবলাম আপনি বোধহয় ওকে এরকম কোনো ইনস্ট্রাকশন দিয়ে গেছেন। সুদীপার কথা শুনতে শুনতেই নবনীত অবাক হয়ে ভাবতে আরম্ভ করেছে, গোপীনাথের এতটা বিচলিত হবার কারণ কি? সে তো ওকে সেরকম কোনো নির্দেশ দিয়ে যায়নি। কিন্তু মুহূর্তেই ব্যাপারটা সে অনুমান করে নিল, কারণ গোপীনাথকে সে কিছুটা বুঝতে পারে। বলল, তুমি তো বলছিলে বেলা 12টায় ঘুম থেকে উঠেছ, সেটাই ওর অ্যাংজাইটির কারণ। সুস্থ মানুষ বেলা 12টা অবধি ঘুমোতে পারে এটাও ভাবতে পারে না। তাছাড়া বেলা 9:30 থেকেও তোমার জাগবার জন্য অপেক্ষা করেছে। প্রথমেও তোমার কথা কিছুই জানতো না, আমি বেরোবার সময় বলে গেছিলাম। তুমি ঘুম থেকে উঠলে ও যেন তোমার দরকার মতো সব ব্যবস্থা করে দেয়। সেসবের কোনো ত্রুটিও করেনি। আপনার কথাই ঠিক, আপনি ওকে বলে গেছেন, সব ওর কাছ থেকে শুনে নিয়েছি অবশ্যই অনেক কথাই। কোন বিষয়? গোপীনাথের বিষয়ে? সুদীপা নবনীতের চোখের দিকে তাকালো। ওর দৃষ্টি অনুসন্ধিৎসু, কিন্তু ঠোঁটে চাপা হাসি। কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, গোপীনাথের বিষয়ে অনেক কথা শুনবার মতো কি আছে? ও আপনার অফিসে কাজ করে, ছুটির পর আপনার রান্নাবান্না কাজকর্ম সব কিছু করে। আর ওর পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে পারলাম। ও ম্যারিড ম্যান, বউ দেশে আছে, 2টি ছেলে মেয়ে আছে। অবশ্যই ওর একটা মনে মনে খুশি আর অহংকার চাপা আছে ওর বউয়ের জন্য। ওর বউ যে খুব সুন্দরী আর ওকে খুব ভালোবাসে, সেটাও চাপাবার থেকে জানাতেই বেশি চায়। চমৎকার, নবনীত মনে মনে উচ্চারণ করল এবং প্রকৃতই চমৎকৃত বোধ করল। গোপীনাথের এই পরিচয়টা তার মোটেই জানা ছিল না। এটাও কোনো রকম গ্রন্থির রসক্ষরণ কিনা এই মুহূর্তেই সে স্থির করতে পারল না। কিন্তু এই সুখের মিথ্যা ভাষণের মধ্যে গোপীনাথের ব্যথা ও যন্ত্রণা যেন আরো গভীর ও ব্যাপক হয়ে উঠল। ক্ষণমাত্র তথাপি নবনীত বিস্মৃত হল। সুদীপা নিবিষ্ট চোখে তার হঠাৎ পরিবর্তন লক্ষ্য করে অবাক হচ্ছে, এবং অবাক হয়ে সুদীপা জিজ্ঞেস করল, কি হলো বলুন তো, কোনো গোলমাল হয়েছে? সেটাই আশঙ্কা করছিলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তা হয়নি। গোপীনাথের একটাই দোষ, কথা বলতে আরম্ভ করলে থামে না। তোমাকে বিরক্ত করেনি তো? মোটেই না। গোপীনাথের মতো ভালো লোক হয় না। অনেক কথা শোনাবার মধ্যে ম্যাক্সিমাম আপনার কথাই। আপনার এস্টাবলিশমেন্টের লোকেরা যেটা খুব ভালোই পারেন। ওর কাছে আপনি ঈশ্বর হয়ে গেছেন। নবনীত হাসল, যার মধ্যে প্রতিবাদ বা সমর্থনের কোনো সংকেত নেই। একটু হাসতে হয়, অতএব একটু হাসা। কিন্তু সেই বিষয়ে কিছু বলল না। জিজ্ঞেস করল, তা কি বলল আমার বিষয়ে? বলবার মতো কিছু আছে বলে তো মনে হয় না। যাকে বলে অনাটকীয় ডাল লাইফ, আমার তাই। সেই জন্যই আপনি ঈশ্বর। আপনি এত বড় মানুষ, কিন্তু সকলের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেন। আপনার কোনো অহংকার নেই, দাপট নেই, নিরীহ মানুষ। হাসি খুশি, শান্ত, সৎ, মাটি কাটেন, বাগান করেন, কোনো বড়লোকই দেখান না। আর যেসব কথা গোপীনাথ পরিষ্কার করে বলতে পারল না, তা হলো আপনার কোনো ভাইস নেই। আমি মনে মনে ভাবলাম, মডার্ন ভিলেনদের সব কোয়ালিটিগুলোই আপনার আয়ত্তে আছে। নবনীত কখনোই তথাকথিত প্রাণখোলা হাহা হাসি বলতে যা বোঝায় তা পারে না, কিন্তু প্রাণ খুলেই সে হাসল, যার ঝলক তার চোখে মুখে ঝলকিয়ে উঠল। সুদীপা ঘাড়ে ঝাঁকুনি দিয়ে খোলা চুলে ঝাপটা লাগিয়ে জিজ্ঞেস করল, অফিসে আপনার নিজের ঘরে গান্ধীর ফটো নিশ্চয়ই টাঙানো আছে? আমার ঘরে নেই, তবে অফিসের নিচের রিসেপশন রুমে টাঙানো আছে।
আমার সঙ্গে তার তুলনা দেবে নাকি? না, এখনই চট করে দেব না, আর কিছুদিন দেখি, তারপরে ডিসাইড করব। নবনীত মুখে কিছু বলল না, কিন্তু আর কিছুদিন দেখি বলে সুদীপা কি বোঝাতে চাইছে? আর কিছুদিন দেখবার সুযোগ আছে নাকি? সুদীপা বলল, যাই হোক, আপনার গোপীনাথের আসল মজার কথাটা বলি। জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছিলাম ডাক্তারের কথাটা আপনি বলেননি, ও নিজের থেকেই বলেছে। ওকে যা যা বলেছি সবই করেছে, কিন্তু এক একবার আমার মুখের দিকে তাকিয়েও এমন হাঁ হয়ে যাচ্ছিল, ওকে যে আমি কিছু বলছি তা খেয়ালই করছিল না। আর ও যে মাঝে মাঝে আড়াল থেকে আমাকে লুকিয়ে দেখছিল, তা যে আমি দেখতে পাচ্ছিলাম, ও তা টের পাচ্ছিল না। প্রথমটা আমি একটু অবাক হচ্ছিলাম, একটা বাজে সন্দেহ যে হচ্ছিল না তা না। পরে বুঝলাম আসলেও ভীষণ অবাক হয়েছে, কৌতূহলের শেষ নেই। আমাকে কিছুতেই পেলস করতে পারছিল না, এখনো পারেনি। বাজে সন্দেহটা কি? তোমাকে একলা পেয়ে কোনো রকম? না না, ওসব ভয় আমি পাই না। সেরকম হলে গোপীনাথকে কাবু করতে আমার বেশি সময় লাগতো না। বাজে সন্দেহটা হচ্ছে স্পাইং। আমি ভাবছিলাম ও আমার উপর কোনো রকম স্পাইং করছে কিনা। স্পাইং? কারা তোমার উপর স্পাইং করবে? কেন করবে? স্পাইং যাদের করার তারাই করবে। আপনাদের কর্তারা আমাকে তো খুব সুনজরে দেখেন না। হয়তো গতকাল রাত্রে সেই অনারেবল গেস্ট আর তার সাঙ্গপাঙ্গরাই আমার উপর স্পাইং করতে পারে, বলা যায় না কিছুই। মিসেস হালদারের কথা নবনীতের মনে পড়ল। আজ সকালবেলা কেবল টেলিফোনের কথা নয়, বিকেল 4টে নাগাদ তিনি তার কন্যা বিম্বা সহ তার অফিসে এসেছিলেন। তখনও সুদীপার কথা উঠেছিল, এবং মা ও কন্যা উভয়েরই আশঙ্কা সেই মাননীয় ব্যক্তি এবং তার পারিষদবর্গ সহজেই সুদীপাকে ছেড়ে দেবেন না। নবনীত অবাক হয়ে জানতে চেয়েছিল, উনি যদি জানতেন সুদীপা অতিথির মর্জি বুঝে আচরণ করবে না, তাহলে ওকে ওরকম একটা পরিবেশে আসতে বলেছিলেন কেন? মিসেস হালদার পরিষ্কার করে বিশেষ কিছু জবাব দিতে পারেননি। বিম্বার উপরে কিছুটা দোষ চাপিয়েছিলেন, বিম্বা অবশ্যই তা ঠিক মেনে নেয়নি, বরং ঠোঁট উল্টে চোখের কোণ দিয়ে মায়ের দিকে তাকিয়েছিল। শুধু বলেছিল, দুষ্টুমি হচ্ছে, বলে যাও। বিম্বার কথা কয়টি বেশ শুনিয়েছিল, একটু রহস্যময় অবশ্যই। মিসেস হালদার জানতে চেয়েছিলেন সুদীপা নবনীতের বাড়িতে তখনও আছে কিনা। নবনীত সোজাসুজি কিছু বলেনি, তার অনুমানের ভিত্তিটাকে একটু দৃঢ় করে নিয়ে বলেছিল, থাকবার কোনো কারণ নেই। আমার একলার বাড়িতে কোনো হোল টাইম সার্ভেন্ট নেই। যে ছিল আমি তাকে বলে দিয়েছি মহিলা ঘুম থেকে উঠে যা চান তাই যেন দেয়, তারপর উনি যেখানে যাবার সেখানে যাবেন। মিসেস হালদার চোখের পাতা কাঁপিয়ে ভুরু নাচিয়ে নবনীতের দিকে তাকিয়ে হেসেছিলেন, এবং তারপরে কন্যার দিকে ফিরে দৃষ্টি বিনিময় করেছিলেন। বিম্বা বলেছিল, চমকের বিষয়ে ডেফিনেট করে কিছু বলা যায় না। এই বলে নবনীতের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে হেসেছিল। নবনীত বিম্বার চোখের জিজ্ঞাসিত দৃষ্টির জবাব দেওয়া প্রয়োজন বোধ করেছিল। বলেছিল, আমার বাড়িও যখন পৌঁছেছিল তখন অলমোস্ট সেন্সলেস, কোনো রকম শুয়েই ঘুমিয়ে পড়েছিল। রিডিকিউলাস, নোবডি ক্যান স্লিপ উইথ এডেড গার্ল। অভিজ্ঞ নাকি বিম্বা? নবনীতের মনে প্রশ্নটা জেগেই ডুবে গিয়েছিল। সে কাজের কথায় প্রসঙ্গ টেনে নিয়েছিল। সুদীপা জিজ্ঞেস করল, খুব ভাবিত হয়ে পড়েছেন মনে হচ্ছে, ভয় পাচ্ছেন? নবনীত সুদীপার দিকে তাকালো। ওর দুহাত সোফার দুপাশে ছড়ানো, বুকের খোলা বোতামটার কথা কি ওকে বলা উচিত? বলল, না না, আমার ভয় পাবার কোনো কারণ নেই। স্পাইং বা মিসেস হালদারের কথা তুলল না, আবার বলল, মিস্টার গোপীনাথ কি করছে একবার দেখা দরকার। এতক্ষণে চায়ের জল গরম হয়ে যাওয়া উচিত। তুমি বসো, আমি আসছি। চলুন আমিও দেখি।
রান্নাঘরে গোপীনাথ তখন 2 কাপ চা তৈরি করে ট্রের ওপর সাজাচ্ছে। নবনীত অবাক হল, কারণ সে ভেবেছিল গোপীনাথ নিজের হাতে কখনো চা করবে না, জল গরম করে তাকে ডাকবে, সাধারণত তাই হয়ে থাকে। সে বলল, তুমি চা করে ফেলেছ নাকি? হ্যাঁ। ও চা করেছে তো কি হয়েছে? গোপীনাথ মুখ না তুলেই বলল, আমি তো সাহেবের চা কখনো করি না, আজ করলাম। নবনীতের ভুরু কুঁচকে উঠতে যাচ্ছিল, রাগে না, কৌতূহলে। গোপীনাথের বক্তব্যের অর্থটা সে বুঝতে চেষ্টা করল এবং কাপের দিকে লক্ষ্য করে দেখল একটা কাপের চায়ে দুধ মেশানো নেই। জিজ্ঞেস করল, দুধ দাওনি কার চায়? আপনার। আপনি তো কালো চা কফি খান, তাই, কিন্তু চিনি দিয়েছি। নবনীত জানে তার সকালের প্রথম চা তৈরি গোপীনাথ কোনোদিনই দেখতে পায় না। ব্রেকফাস্টের সময় কালো কফি খেতে দেখতে পায়। নবনীত বলল, বেশ করেছ, নিয়ে এসো। সুদীপা দুজনের দিকেই দেখল। নবনীত একটু হাসল। বসবার ঘরে ফিরে এলো দুজনেই। গোপীনাথ সেন্টার টেবিলে ট্রে থেকে চায়ের কাপ দুটো রেখে আবার রান্নাঘরের দিকে চলে গেল। নবনীতের মনে পড়ল সুদীপাকে গোপীনাথের লুকিয়ে দেখার কথা। সে ডাবল সোফায় বসে বলল, ও তোমাকে আর আমাকে ডিস্টার্ব করবে না ভেবে নিজেই চা করেছে। সুদীপা অনায়াসে ডাবল সোফায় নবনীতের পাশে বসে বলল, স্বাভাবিক, অন্তত এই সময়ের জন্য। গোপীনাথ আমাকে বলছিল। সুদীপা কথা থামিয়ে মুখে একটি হাত চাপা দিয়ে হাসল। নবনীত ওর দিকে ফিরে তাকাল। সুদীপা তাকে চোখের কোণে দেখল। ঠিক লজ্জা না, লজ্জার মতোই একটা অভিব্যক্তি ওর মুখে। নবনীত বলল, গোপীনাথ কি বলতে পারে না পারে তার হিসেব করা খুব মুশকিল, তবে ও মতলব নিয়ে কিছু বলে না। তোমাকে লজ্জায় ফেলেছিল নাকি? লজ্জার থেকে মজাই আমার বেশি লেগেছে। ও এমন অনায়াসে কথাটা বলল, লজ্জা পাবার কোনো চান্স মেলেনি। ও আমাকে বলছিল সাহেব কাজের চিন্তায় এমন বিভোর হয়ে থাকেন, অনেক কথা মনে থাকে না। সারা রাত একটা লোকের সঙ্গে রইলেন, একবারও বলেননি। যাবার সময় বলে গেলেন একজন দিদিমণি ঘরে শুয়ে আছেন। নবনীত ভাবল, তবু ভালো। গোপীনাথের সেই কথায় পাওয়া অবস্থা হলে কি বলতো না বলতো কিছুই বলা যায় না। তথাপি নবনীত একটু অস্বস্তি বোধ করল। সুদীপার দিকে আবার তাকালো। সারা রাত একটা লোকের সঙ্গে রইলেন, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কিন্তু গোপীনাথ একটি কথা ঠিক বলেন, নবনীত কোনো কারণেই এমন বিভোর হয়ে থাকে না, অনেক কথা ভুলে যাওয়ার মতো। সুদীপা নবনীতের চায়ের কাপটা সেন্টার টেবিল থেকে নিয়ে তার হাতে দিয়ে নিজের কাপটা তুলে নিয়ে বলল, আপনি যেন একটু গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর না, অস্বস্তি বোধ করছি। গোপীনাথের কথাবার্তা একটু ওই রকম। এমন কিছু একটা খারাপ না, মানুষটাকে আমার খুব সরল বলে মনে হয়েছে। ভদ্রলোকদের অনেকের কান ঝাঁঝিতে উঠতে পারে ওর কথা শুনে, আমার ওঠেনি। সত্যিই তো, এ বাড়িতে আমি আর আপনি সারা রাত একসঙ্গেই ছিলাম। নবনীত সুদীপার চোখের দিকে তাকিয়েছিল। সুদীপাও তাকিয়েছিল। ওর চোখের আর ঠোঁটের হাসিটা অনেকটা লুকোচুরি খেলার মতো, খেলতে খেলতে লুকিয়ে পড়ে হাসার মতো। নবনীত হেসে বলল, তুমি এখনো বেশ ছেলে মানুষ আছো, এটা বেশ ভালো। তবু আপনি একটা দীর্ঘশ্বাস ফেললেন না কেন? কারণ আপনি বুড়ো হয়ে গেছেন। নবনীত চায়ের কাপে চুমুক দিল এবং মনে মনে স্বীকার করতে হলো, কৌটোর জমানো দুধ না মেশালেও চাটা পানের অযোগ্য হয়নি। বলল, সন্দেহ আছে নাকি? সবকিছু চোখে দেখে বলা যায়? আমি তা মনে করি না। পুরুষদের বয়স জিজ্ঞেস করলে বোধহয় তারা কিছু মনে করেন না। ওটা পুরুষ বিশেষের কমপ্লেক্সের ব্যাপার। আমার এখন 45 চলছে। ছেলে মানুষ, আপনি আমার থেকে মাত্র 20 বছরের বড়। যদিও বয়সটা কোনো ফ্যাক্টর না,
ওটা একটা আপেক্ষিক ব্যাপার, তাই নয় কি? নবনীত হাসল, চায়ের কাপে চুমুক দিল এবং সুদীপার খোলা বোতামের ফাঁকে আলোর রেখা যেন গভীরের উৎস সন্ধানী তার মনে হলো। বলল, বিষয়টা বিতর্কের। আমি অনিচ্ছুক। তাহলে যার যা ধারণা তাই থাক। দয়া করে ছেলে মানুষের মতো ও কথাটা বলবেন না। সময় মতো বিয়ে করলে আমার মতো আপনার একটা মেয়ে থাকতে পারত। ছেলে মানুষ? হ্যাঁ, ওটাকে আমি স্ট্যান্ড বা অকারণ স্মার্টনেস বলে মনে করি, আর ওসব ছেলে মানুষরাই করে। আচ্ছা, আমি আপনাকে বোর করছি না তো? না, বোর্ড হচ্ছি না। কিন্তু ভালোও লাগছে না বোধহয়। ছুটির পরে রোজ কি করেন? কি আর করব, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিই। তারাও কি সব আপনার মতো ব্যাচেলর নাকি? তা কেন, আমার বন্ধুর সংখ্যা তেমন বেশি নয়, আর তারা সকলেই বিবাহিত ছেলেমেয়ের বাবা। আর তারা সবাই সন্ধ্যের সময় এরকম চা খায়? 1 মিনিট, অ্যাটাচিটা থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে এসে তোমার জবাব দিচ্ছি। এই বলে পড়ার ঘরের দিকে যেতে যেতে ভাবল, এতক্ষণে তো সুদীপার শাড়ি জামা পরা উচিত ছিল। শাড়ি জামার সমস্যা যা ছিল তা তো মিটে গিয়েছে। সে অ্যাটাচি থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই নিয়ে ফিরে এলো এবং ঘরের মাঝখানে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে বলল, না, কেউ চা কেউ বা মদ্যপানও করে। আমার যেদিন যেরকম মর্জি হয় সেরকম করি। সে তো গতকালই আপনার মর্জি মাফিক ড্রিঙ্ক করা দেখলাম। অল্পেতেই ভালো থাকি। তুমি কি রেগুলার ড্রিঙ্ক করো? রেগুলার ড্রিঙ্ক করার টাকা পাবো কোথায়? তবে ড্রিঙ্ক করতে আমার খারাপ লাগে না। বছর 2 হলো শিখে নিয়েছি, এখন চান্স পেলেই করি। চান্স মানে কিরকম? গতকালের মতো? না, গতকাল তো সেলিম মাসির পার্টির ব্যাপার ছিল। বিম্বার কাছে গেলেই ও আর আমি ওর ঘরে বসে ড্রিঙ্ক করি। আমার বাড়িতে বসেও মাঝে মাঝে করি। তোমার বাড়ি? তোমার বাড়ি মানেটা কি? সেখানে আর কেউ নেই? না। তোমার বাবা মা ভাই বোন? কেউ না। বাবা মা নর্থ বেঙ্গলে থাকে, মালদহে। ভাই বোনের মধ্যে এক ভাই আমার থেকে 2 বছরের ছোট। ও আছে এখন খড়গপুর IIT-তে। আর তুমি এখানে একলা থাকো, মানে বাসা ভাড়া করে? কেন? কেন মানে? থাকি, কাজ করি। তোমার বাবা মা আপত্তি করেন না? মানে তোমার মতো বয়সের? করলেই বা শুনছে কে? আমি যথেষ্ট সাবালিকা, নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। সকলেরই নিজের ইচ্ছা মতো থাকবার অধিকার আছে। বাবা মায়ের আছে, আমারও আছে। নবনীত চুপ করে সুদীপাকে দেখল। পরপর কতগুলো প্রশ্নোত্তরের পরে সে হঠাৎ থামল, কারণ বুঝতে পারছে এরকম প্রশ্নের পরে প্রশ্ন করাটা অর্থহীন। সুদীপার মুখ একটু শক্ত আর নাসারন্ধ স্ফীত দেখাচ্ছে এবং গালে লেগেছে কিঞ্চিত রক্তাভা। নবনীতের মনে হলো সে সম্ভবত অনধিকার চর্চা করছে। এত কথা জিজ্ঞেস করা উচিত হয়নি, এটা তার আত্মবিস্মৃত অবস্থা। সুদীপার কিছুই সে জানে না, অতএব এভাবে প্রশ্ন করা চলে না। বলল, কিছু মনে করো না, মানে এত কথা জিজ্ঞেস করলাম বলে। মনে আবার কি করব? আমাকে সবাই প্রায় এরকম জিজ্ঞেস করে। সেটা আমি মেয়ে বলেই করি, ছেলে হলে করতো না। তা ঠিক, আমাদের দেশে তোমার মতো একটি মেয়ের পক্ষে একলা থাকা মানে একটু কঠিন। পদে পদে বিপদ, আমিও বেশি পরোয়া করি না। আমার অনেক বন্ধু আছে, ছেলে বন্ধু, কিন্তু ইংরেজিতে যাকে আপনারা বয়ফ্রেন্ড বলেন সেই অর্থে না। তারা সবাই রাষ্ট্রবিরোধী। তাদেরই হয়তো খবরের কাগজে উগ্রপন্থী বলে, কিংবা সরকারি ভাষ্যে। আমার বাসাটা যেখানে, সেটাকে সমাজ বিরোধীদের অঞ্চল বলা হয়। সেখানে সবসময় শান্তিতে থাকা যায় না। তবে খারাপ থাকি না, ভালোই থাকি। চেনা জানা সবাই আমাকে খারাপ মেয়ে বলে, তার কি করা যাবে? তোমার বাসায় কি তুমি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করো? সুদীপা ঘাড় কাত করে চোখের কোণে তাকালো এবং পা দোলাতে গিয়েই একটা শব্দ হলো কোমরের কাছে।
ও তৎক্ষণাৎ চমকে স্থির হয়ে গেল এবং চোখ বড় করে নবনীতের দিকে তাকালো। আবার ওর মুখে লাল ছটা ফুটে উঠল। প্রকৃতই লজ্জার অভিব্যক্তি। বলে উঠল, চা, পায়জামাটা ছিঁড়ল। তারপরেই শার্টের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে কোমরের আশেপাশে ছেঁড়া জায়গাটার অনুসন্ধান করল এবং ডান দিকের এক জায়গায় ওর হাত স্থির হলো। বলল, পেয়েছি। নবনীত এত অস্বস্তি বোধ করল, কয়েক মুহূর্ত কি করবে স্থির করতে পারল না। সুদীপা পায়জামার ভিতরে কিছু পরেনি বলেই তার ধারণাই, কারণ সে ঠিক জানে না সুদীপা প্যান্টি বা সেই জাতীয় কোনো কিছু ব্যবহার করে কিনা। সে বলল, তুমি তাহলে শোবার ঘরে যাও, নয়তো আমি পড়ার ঘরে যাচ্ছি। এবার তুমি এগুলো ছেড়ে ফেলো। তার কোনো দরকার হবে না, যেখানটায় ছিঁড়েছে সেখানটায় শার্ট আছে, বাইরে থেকে দেখা যাবে না। তার মানে কি? সুদীপা নিজের শাড়ি জামা কখন পরবে ও কখন যাবে? প্রশ্নগুলো পরপর নবনীতের মনে জাগল। এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা বিজড়িতর দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।